ক্রিয়েটিন হচ্ছে আসলে একটা কেমিক্যাল জিনিস যেটা আমাদের শরীরে নিয়মিত তৈরি হচ্ছে এবং এটা একটা লিমিট যখন ক্রস করে এবং তখন আমরা মনে করি যে আমাদের হয়তো কিডনিতে কোনো প্রবলেম দেখা দিয়েছে। ইউরিনে প্রোটিন বা সুগার যাচ্ছে কিনা ওটা বেশি জরুরি। একজন পেশেন্ট ক্রিয়েটিন লেভেলটা কন্ট্রোল করতে তার লাইফস্টাইল, নিউট্রিশন এবং ডায়েট মডিফিকেশনটা কিরকম হবে? স্যার, ক্রিয়েটিনিন কি শুধু কিডনি রোগে বাড়ে নাকি অন্যান্য রোগেও বাড়তে পারে? আসসালামু আলাইকুম সবাইকে, আমি পুষ্টিবিদ আয়েশা খাতুন আশা। আজকে আমাদের সাথে আছেন আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার সেন্টারের সিনিয়র কনসালটেন্ট এবং নেফ্রোলজিস্ট ডক্টর নাসিম মুসা। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমাদের ক্রিয়েটিনিন সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ তোমাকে। ক্রিয়েটিন হচ্ছে আসলে একটা কেমিক্যাল জিনিস যেটা আমাদের শরীরে নিয়মিত তৈরি হচ্ছে এবং এটা একটা লিমিট যখন ক্রস করে তখন ব্লাডে এটা বেড়ে যায় এবং তখন আমরা মনে করি যে আমাদের হয়তো কিডনিতে কোনো প্রবলেম দেখা দিয়েছে। কারণ কিডনিতে যদি প্রবলেম দেখা না দেয় তাহলে কিন্তু একটা লেভেলের নিচে থাকে ক্রিয়েটিনিন। তাই অনেকে মনে করে যে ক্রিয়েটিনটা এই জন্য বেড়ে যায়। আর ক্রিয়েটিনটা মেইনলি আসে হচ্ছে এনিম্যাল প্রোটিন থেকে। তাই অনেক সময় দেখা যায় যে আমাদের ক্রিয়েটিন বেড়ে গেলে আমরা প্রোটিন কমিয়ে খেতে বলি অথবা প্রোটিনটা একদম বন্ধ করে দিতে বলি। প্রোটিন বলতে আমি এখানে এনিম্যাল প্রোটিন বোঝাচ্ছি। আরেকটা কারণ হচ্ছে যে অনেকে মাসল বিল্ড আপ করার জন্য ক্রিয়েটিনিন খায়। যেই আমরা জিমে বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টস, বিশেষ করে প্রোটিন পাউডার ব্যবহার করা হয় বা যারা রেগুলার জিম করে মাসল বিল্ড আপের জন্য যে প্রোটিন পাউডারগুলো খায় ওগুলোর মধ্যে অনেক সময় ক্রিয়েটিনিন থাকে। সো ক্রিয়েটিন নিয়ে আসলে অনেক কিছু বলা যায়। তাই আমার মনে হয় সংক্ষেপে বললে আমি বলবো যে ক্রিয়েটিনটা আসলে আমাদের কিডনি ডিজিজের সাথে একটা সম্পর্ক আছে। ধন্যবাদ স্যার। ক্রিয়েটিনিন কেন ক্লিনিক্যাল মার্কার হিসেবে ব্যবহৃত হয়? ধন্যবাদ তোমাকে। ক্রিয়েটিনকে আমরা ক্লিনিক্যাল মার্কার হিসেবে ব্যবহার করি কারণ হচ্ছে যে এটা খুব ইজিলি ব্লাডে মেজার করা যায়। সেজন্য যেটা হয় যে সবখানে সব রকম টেস্ট করার সামর্থ্য বা হয়তো টেকনিক্যাল ইকুইপমেন্টস অথবা ইনস্ট্রুমেন্টস থাকে না। বাট ক্রিয়েটিনটা খুব ইজিলি যেহেতু মেজার করা হয় সেজন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিডনি ডিজিজ ডায়াগনোসিস করার জন্য ক্রিয়েটিনটাকে একটা বিশেষ মূল্যায়ন করি। স্যার, কিডনি ফাংশন মূল্যায়নে সিরাম ক্রিয়েটিন লেভেল নাকি ইজিএফআর রেট বেশি যুক্ত? ধন্যবাদ তোমাকে। এখানে আসলে অনেকগুলো ব্যাপার আছে। কেউ ক্রিয়েটিনকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, কেউ ইজিএফআর কে গুরুত্বপূর্ণ মনে করে। আমি পার্সোনালি এই দুটোর থেকে অন্য যে বিষয়টাকে বেশি মূল্যায়ন করি সেটা হচ্ছে ইউরিনের রুটিন ইউরিন এক্সামিনেশন। মানে আমার ইউরিনে প্রোটিন বা সুগার যাচ্ছে কিনা। কারণ ক্রিয়েটিন কিন্তু আসলে অনেক কারণে বাড়তে পারে যেটা আমরা পরবর্তীতে আলাপ করতে পারবো। আর ইজিএফআরটা আসলে একটা বড় ইকুয়েশন এবং ইজিএফআরটার আসলে ইদানিং অনেকে বলছে যে এটা খুব বেশি ভ্যালু এই জন্য নেই যে ইজিএফআর এর মধ্যে অনেক কিছু আসে। এটার মধ্যে রেস আছে, এটার মধ্যে হাইট ওয়েট দিয়ে বিএমআই এক্সামিন করে সেটা রাখতে হয়। এটার মধ্যে ফিমেলদের জন্য আলাদা 0.85 দিয়ে গুণ করতে হয়। এরকম অনেকগুলো কম্পোনেন্টস দিয়ে ইকুয়েশনটা করতে হয়। সেজন্য দেখা যায় যে একেক রুগীর একেক রকম ইজিএফআর আসতে পারে একেক বয়সে। সেজন্য এই দুটোর থেকে আমি মনে করি ইউরিনে প্রোটিন বা সুগার যাচ্ছে কিনা ওটা বেশি জরুরি। স্যার, সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পাওয়ার বৈজ্ঞানিক কারণসমূহ কি? সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পাওয়ার বৈজ্ঞানিক যে মেইন কারণ সেটা আমি অলরেডি একবার বলেছি, আবার বলছি। সেটা হচ্ছে যে নর্মাল একটা পার্সনে যেটা দেখা যায় যে সবারই কিন্তু আমাদের ক্রিয়েটিনিন সিক্রেট হয় এবং ক্রিয়েটিন ব্লাডে থাকে, কিন্তু সেটা একটা লেভেল পর্যন্ত। যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, একটু একটু করে খারাপের দিকে যাচ্ছে, তখন দেখা যায় যে সেই এক্সেস ক্রিয়েটিনিনটা ব্লাডে রয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্সেস ক্রিয়েটিনটা ব্লাডে থাকছে এটাকেই কিন্তু আমরা বলছি যে অতিরিক্ত ক্রিয়েটিনিন। তাই এটার গুরুত্বপূর্ণ, অনেকে মনে করে যে ক্রিয়েটিন বেড়ে যাওয়া মানে কিডনিতে প্রবলেম। সো সেজন্য আমরা এই ক্রিয়েটিনটা মাপি। স্যার, ক্রিয়েটিনিনটা কি কি উপায়ে কমানো যায়? আচ্ছা, ক্রিয়েটিনিনটা আমরা বিভিন্ন উপায়ে কমাতে পারি। যেহেতু আমাদের এই সেন্টারটা মেইনলি আমরা ন্যাচুরোপ্যাথি, হলিস্টিক মেডিসিন অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন নিয়ে কাজ করছি। তাই এখানে সম্পূর্ণ আমরা প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ওয়ে দিয়ে আমরা ক্রিয়েটিন কমানোর চেষ্টা করি এবং রুগীদের ক্রিয়েটিন কমাতে সক্ষম হচ্ছি। যেরকম আমরা এখানে একটা স্ট্রিক্ট ডায়েট দিই, যে ডায়েটটা সম্পূর্ণ কিডনি ফ্রেন্ডলি। সো যাদের একটু কিডনিতে প্রবলেম তাদের এই ডায়েটটা অনেকদিন ধরে কন্টিনিউ করলে অনেকখানি কিডনির জন্য সাশ্রয় হবে, মানে কিডনিটাকে
আবার রিজুভিনেট বা উজ্জীবিত করতে সহায়ক হবে। এছাড়া আমাদের এখানে আকুপাংচার আছে। আমাদের যারা চাইনিজ হার্বাল মেডিসিন অথবা আকুপাংচার সম্পর্কে কিছুটা ধারণা আছে, তারা জানেন যে অলরেডি যে আমাদের বডিতে কিছু পয়েন্টস আছে যেগুলো কিডনি পয়েন্টস বলি। সো স্পেসিফিক সেই আকুপাংচার দিয়ে সেই পয়েন্টসগুলোকে যদি আমি অ্যাক্টিভেট করতে পারি, সেটাও কিন্তু আমার কিডনিকে রিপেয়ার করতে হেল্প করছে। তাছাড়া যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার, বিভিন্ন ধরনের আমাদের এখানে যে হার্বাল সাপ্লিমেন্টস বা এই ধরনের যে বিভিন্ন প্রোডাক্টস আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি রুগীদেরকে, যাতে আমার কিডনিটা এর থেকে বেশি আর খারাপের দিকে না যায়। তারপরে আমরা রুগীদেরকে হট ওয়াটার থেরাপির কথা বলি, সেটা আমরা এক্সপ্লেইন করে দিই রুগীদেরকে কিভাবে নিতে হবে। এবং আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা এই হট ওয়াটার থেরাপিটা এখানে চেষ্টা করব রুগীদেরকে যাতে আমরা ডাইরেক্টলি দিতে পারি। এরপর আসে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ইয়োগা। আমরা যারা ইয়োগা প্র্যাকটিস করি বা ইয়োগা সম্পর্কে কিছুটা ধারণা আছে, আমরা জানি যে ইয়োগার বিভিন্ন আসন আছে, যে আসনগুলো স্পেসিফিক কিডনি বা কিডনি রিলেটেড প্রবলেমের জন্য করা হয়। সো রুগী যদি সেই রেগুলার ইয়োগাগুলো রেগুলারলি ডেলি বেসে প্র্যাকটিস করে, সেই ইয়োগাগুলো কিন্তু অনেকখানি হেল্প করে রুগীকে কিডনি ডিজিজ থেকে সুরক্ষা করার জন্য। এরকম অনেক কিছু একসাথে কম্বাইন করে আমরা আসলে রুগীদেরকে প্রয়োগ করার চেষ্টা করি বা প্রয়োগ করি, যাতে রুগীরা একটা ভালো ফলাফল পেতে পারে। আর আমি আগেই বলেছি বা এখন আবার বলছি যে আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ এই সেন্টারে, সেটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ সময় দিয়ে রুগীদেরকে হিস্ট্রি নিই এবং রুগীদেরকে পর্যবেক্ষণ করি এবং আমরা বের করার চেষ্টা করি আসলে কি কারণে রুগীর কিডনি ডিজিজটা হয়েছে, এবং আমরা এক্স্যাক্টলি সেই কারণটা দ্রুত সমাধান করার চেষ্টা করি। কারণ কিডনি ডিজিজ অনেক রকম হয়, অনেকভাবে হয়। স্যার, একজন পেশেন্ট ক্রিয়েটিন লেভেলটা কন্ট্রোল করতে তার লাইফস্টাইল, নিউট্রিশন এবং ডায়েট মডিফিকেশনটা কিরকম হবে? ধন্যবাদ তোমাকে। আমি এর আগেই বললাম যে ডায়েট একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিডনি ডিজিজ রুগীদের জন্য বা এই ধরনের যারা বিভিন্ন ডিজিজে ভুগছে। সো ডায়েট তো আমি অলরেডি বলেছি যে আমরা খুবই কিডনি ফ্রেন্ডলি একটা ডায়েট দিই রুগীদেরকে, এবং এর খুবই জরুরি একটা ভূমিকা রাখে রুগীদেরকে। কারণ ডায়েট আমার যত বেশি কিডনি ফ্রেন্ডলি হবে, তত বেশি আমার কিডনিটাকে সুরক্ষা করতে সক্ষম হবে। আর নিউট্রিশন অ্যান্ড ডায়েট তো একই জিনিস মোটামুটি। সো এই ব্যাপারে আমাদের আলাদা নিউট্রিশন ডায়েটিশিয়ান আছে, ওনারা ডিটেলস একটা হিস্ট্রি নিয়ে রুগীদেরকে বুঝিয়ে দেয়। লাইফস্টাইলের ব্যাপারেও আমরা অনেক বেশি ডিটেলস একটা আলোচনা করি রুগীদের সাথে, যেরকম কখন ঘুমাতে যাবে, কখন ঘুম থেকে উঠবে, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ মোবাইলটা ইউজ করবে, কখন উঠবে, উঠে প্রথমে কি করবে, এই ধরনের বিভিন্ন রকম টেকনিক, কখন লাস্ট খাবারটা খাবে, সব কিছুই এগুলো কিন্তু আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে। সো লাইফস্টাইলও একটা বিশেষ ভূমিকা রাখে কিডনি ডিজিজে। এগুলো আমরা রুগীদেরকে অনেক ডিটেলসভাবে বুঝিয়ে দিই বা আমরা পর্যবেক্ষণ করে তাদেরকে পরামর্শ দিই, যাতে রুগীদের কোনো সমস্যা না হয়। স্যার, ক্রিয়েটিনিন কি শুধু কিডনি রোগে বাড়ে নাকি অন্যান্য রোগেও বাড়তে পারে? ধন্যবাদ। ক্রিয়েটিন আসলে আমাদের একটা ভুল ধারণা যে ক্রিয়েটিন বাড়া মানেই হচ্ছে কিডনি ডিজিজ। কিন্তু ক্রিয়েটিন কিন্তু আসলে শুধু কিডনি ডিজিজের জন্যই বাড়ে না। ক্রিয়েটিন বিভিন্ন কারণে বাড়তে পারে। কেউ যদি অনেক দিন জ্বরে ভুগে, তার ক্রিয়েটিন বাড়তে পারে। তার শরীরে যদি কোনো কারণে সুপ্ত ইনফেকশন থাকে বা ইনফ্লামেশন থাকে, সেই কারণে ক্রিয়েটিন বাড়তে পারে। তারপরে রুগীর যদি কোনো কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে আমাদের এখানে, সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড হরমোনের যদি কোনো প্রবলেম থাকে, সেখান থেকে আমার ক্রিয়েটিন বাড়তে পারে। তারপরে যদি অন্য কোনো কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে সোডিয়াম পটাশিয়াম এগুলো যদি ভারসাম্যহীন হয়ে পড়ে, সেখান থেকে আমার ক্রিয়েটিন বাড়তে পারে। বা কোনো মানুষ, সুস্থ মানুষে যদি প্রচুর রেড মিট জাতীয় খাবার বা অ্যানিমাল প্রোটিন অনেক বেশি খায়, কিন্তু সেই তুলনায় যদি খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা বার্ন আউট না করে, তার ক্রিয়েটিন বাড়তে পারে। ইভেন স্ট্রেস, যে অনেক দিন ধরে সে একটা স্ট্রেসফুল লাইফ লিড করছে, সেই স্ট্রেস থেকেও কিন্তু ক্রিয়েটিন বাড়তে পারে। সো বিভিন্ন কারণে আসলে ক্রিয়েটিন বাড়তে পারে, যার জন্য আমি আগেই বলেছি যে ক্রিয়েটিনের সাথে আমি রুটিন ইউরিন এবং এই ধরনের আরও কিছু টেস্ট করতে বলি রুগীদেরকে, যাতে আমরা এক্সাক্ট ডায়াগনোসটা করতে সক্ষম হই। স্যার, সবার ধারণা ক্রনিক কিডনি ডিজিজ হলেই সবার ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আপনার কি মতামত? ধন্যবাদ। আমি একটু সুন্দর করে একটু বোঝাচ্ছি আপনাদেরকে যে আমাদের একটা সময় ধারণা ছিল যে আমার কিডনি ডিজিজ হয়েছে, ক্রিয়েটিন অনেক বেড়ে গেছে, এখন আমাকে আইদার ডায়ালাইসিস করতে হবে অথবা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, অথবা কিছুদিন ডায়ালিসিস করে আমাকে ট্রান্সপ্ল্যান্টে চলে যেতে হবে।
কিন্তু আপনাদেরকে আমি জাস্ট সুন্দর করে একটা সিম্পল অঙ্ক বুঝাই। যারা আপনারা মনে করছেন যে ক্রিয়েটিন অনেক বেড়ে গেলে সমস্যা নেই, আমি ডায়ালাইসিসে যাব বা আমি ট্রান্সপ্ল্যান্টে যাব, আপনারা কিন্তু চিন্তা করেননি যে একটা রুগীকে সারা জীবন ডায়ালাইসিস করতে হবে, অথবা ট্রান্সপ্ল্যান্ট করলেও তার সারা জীবন একটা বিশাল অঙ্কের ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট যেটা বলি ওই ধরনের ওষুধ খেতে হবে, এবং দুই ক্ষেত্রেই দেখা যায় যে প্রচুর পরিমাণে অর্থের দরকার হবে। সেই তুলনায় আপনারা যদি এই বিভিন্ন ধরনের ন্যাচারাল, হলিস্টিক বা ইন্টিগ্রেটিভ ওয়েতে যদি ক্রিয়েটিনটা কমাতে পারেন, আপনার কিন্তু অনেকখানি টাকাটা বেঁচে গেল। খুব অল্প খরচে আপনি কিন্তু ৩-৪ মাস যদি একটু ধৈর্য ধরে এই ন্যাচারাল থেরাপিটা নিতে পারেন, দেখবেন যে আপনি খুব ইজিলি আপনার ক্রিয়েটিনটা কমাতে সক্ষম হয়েছেন এবং আপনার লাখ লাখ টাকা বেঁচে যাচ্ছে। সো সেজন্য আমি রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট একবার হয়েও আপনারা এই সেন্টারে আসুন, আমার সাথে যোগাযোগ করুন, আলাপ করুন এবং বুঝার চেষ্টা করুন যে আমরা আসলে কি করছি বা কি করতে চাচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি ধরনের উপকার দিবে আপনাকে। আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন, কিডনি রোগীরা কেন ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট বাদ দিয়ে আমাদের কাছে ন্যাচুরোপ্যাথিতে আসবে? ধন্যবাদ। আমি একটু আগে কিছুটা অঙ্ক আপনাদেরকে বুঝিয়ে বললাম, আর এর সাথে আমি যেটা অ্যাড করতে চাচ্ছি যে আমি আগেও বলেছি যে আমাদের এখানে অনেকগুলো জিনিস একসাথে কম্বাইন করে আমরা রুগীদেরকে দিচ্ছি, এবং আমার মনে হয় আমরাই প্রথম বাংলাদেশে যারা এত কিছু একসাথে রুগীদেরকে খুব অল্প খরচে দিচ্ছি। যেরকম আমরা একটা প্রপার ডায়েট দিচ্ছি, আমরা নিউট্রিশনিস্টের সাথে আলাপ করে ডায়েট চার্ট তৈরি করে দিচ্ছি, আমরা বিভিন্ন রকম ন্যাচারাল থেরাপি দিচ্ছি, আকুপ্রেশার বলেন, হিজমা বলেন, আয়ুর্বেদিক ম্যাসাজ বলেন, এই ধরনের অনেক কিছু আমরা কম্বাইন করে দিচ্ছি। রুগীকে আমরা অনেক ধরনের উপদেশ দিচ্ছি। সব কিছু মিলে দেখা যাচ্ছে যে একই ছাদের নিচে এত অল্প খরচে আসলে আর কোথাও বাংলাদেশে এই ধরনের সার্ভিস এখনো দিচ্ছে না। সো সেজন্য আমি বিনীত অনুরোধ করছি যে আপনারা প্লিজ কাইন্ডলি একবার আমাদের এই সেন্টারে আসুন এবং দেখুন যে আসলে আমরা কিভাবে কাজ করছি, এবং আমার মনে হয় একবার এসে দেখলে আপনাদের অনেকখানি ভালো লাগবে, এবং আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের একটু ক্রিয়েটিন বেশি, তারা আর দেরি না করে এই সেন্টারে একবার আসুন, আমাদের পরামর্শ নিন। আমার মনে হয় আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এত সুন্দর করে আমাদের দর্শকদের বোঝানোর জন্য। আমাদের স্যারের যে কোনো প্রকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।